কেমন লাগছে আরএফআইডি কার্ড পেয়ে? ভালো লাগে। এই হচ্ছে এসি ডরমেটরি, ওপরে একটা করে বেড আছে। প্রভু মন্ত্রিকা হর মহাদেব, জয় বাবা বরফানি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমাদের হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসের জার্নিটা। তো এখন আমরা বেরিয়ে ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরএফআইডি কার্ড করতে হবে। যেহেতু আমরা অনলাইন রেজিস্ট্রেশন করেছিলাম, তার সাথে সাথে কিন্তু আমাদের কেওয়াইসিটাও বাকি আছে। কেওয়াইসি করে তারপরে কিন্তু আরএফআইডি কার্ডটা কালেক্ট করতে হবে। এই হচ্ছে স্টেশন থেকে বেরিয়েই বাঁদিকে, স্টেশন থেকে বাঁদিকেই হচ্ছে আরএফআইডির কাউন্টার করেছে। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আর সত্যি কথা বলতে এখন প্রচণ্ড পরিমাণে মানে রোদ যেরকম, গরমও সেরকম। এখানে কিন্তু কোনো প্রিপেড সিম কিন্তু চলে না, একদম স্টেশনের বাইরে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু সিমের কাউন্টার আছে, আপনার পোস্টপেড সিমের কাউন্টার। সেই সিমের কীরকম কী রেট সেটা আমি একটু জেনে নেব। सिम का क्या क्या रेट है? 50 की सिम होगी, 299 का रिचार्ज होगा, 1.5 पर डे मिलेगा, अनलिमिटेड कॉलिंग होगी 30 दिन के लिए। एयरटेल का और जियो का भी सेम है, सेम ही। और बीएसएनएल का? बीएसएनएल का नहीं मिलेगा, बीएसएनएल का नहीं मिलेगा। তো শুনে নিলেন, এই হচ্ছে রেট। আর আপনারা যদি কলকাতা থেকে যদি পোস্টপেড করিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা চলবে, কারণ আমার কিন্তু কলকাতার পোস্টপেড সিম ভোডাফোন, সেটা কিন্তু এখানে চলছে। তাও কিন্তু আমি জিওর পোস্টপেড করিয়ে নিয়ে এসেছি। আমার যে সিমটা ছিল সেই সিমটা কিন্তু চলছে। তো আমি আর সিম না তুলে যে সিম ছিল সেই সিমেই কিন্তু আমার কাজ হয়ে গেছে। আপনারা যদি না নিয়ে আসেন তাহলে স্টেশনের বাইরে বেরিয়ে এরকম প্রচুর দোকান পেয়ে যাবেন, সেই দোকান থেকে কিন্তু আপনারা এই সিম কালেক্ট করে নিতে পারেন। আমার একটা ভুল হয়ে গেছিলো, যেটা আমি পারমিটটা প্রিন্ট আউট করিয়েছিলাম কিন্তু আনতে ভুলে গেছি, সেই জন্য সমস্যায় পড়ে গেছিলাম। তো মেসেজে দেখবেন একটা আইডি দেয়, সেই আইডিটা দিয়ে আবার অমরনাথের সাইটে ঢুকে, তো মানে খুব টেনশান হচ্ছিল। তো সুজয় যে আমার বন্ধু, ও শেষমেশ আবার অমরনাথের সাইটে ঢুকে সেই পারমিটটা আবার বের করি, সেই পিডিএফ থেকে এখান থেকে প্রিন্ট আউট নিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে আরএফআইডির লাইনে। আরএফআইডি কার্ড কিন্তু আমরা পেয়ে গেছি। তো আরএফআইডি কার্ডের জন্য কিছু কথা আপনাদের ইনফরমেশান একটু দিয়ে রাখি। যারা অনলাইন রেজিস্ট্রেশন করে আসবেন তাদের জন্য কিন্তু এখানে অরিজিনাল যে আধার কার্ড, সেই আধার কার্ডটা কিন্তু এখানে দেখাতে হচ্ছে। দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে কিন্তু আপনাদের আরএফআইডি কার্ড দেবে। আর যারা একেবারে ব্যাংক থেকে পারমিট করিয়ে আসবেন তারা কিন্তু সরাসরি আরএফআইডি কার্ডের কাউন্টারে কিন্তু দাঁড়িয়ে পড়বেন। তাদের আর এখানে এসে কেওয়াইসি করাতে হবে না। যাদের অনলাইন রেজিস্ট্রেশন আছে তাদেরই কিন্তু একমাত্র কেওয়াইসিটা করাতে হবে। তো যাই হোক, আমাদের কার্ড আমরা পেয়ে গেলাম। কেমন লাগছে আরএফআইডি কার্ড পেয়ে? ভালো লাগছে, প্রচুর এফোর্টের পরে এটা পাওয়া গেল। আমাদের টিমের প্রত্যেক মেম্বাররাই কিন্তু খুশি সবার আরএফআইডি কার্ড পেয়ে। হর হর মহাদেব, জয় ভোলে জয়। একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি অনলাইন রেজিস্ট্রেশন করে আসেন, অনলাইন রেজিস্ট্রেশন করলেই কিন্তু সব থেকে ভালো। কারণ হচ্ছে দেখুন, অফলাইনে আবার আপনাদের সেই সকাল থেকে গিয়ে ব্যাংকের ধারে দাঁড়াতে হবে, ব্যাংকে আপনাদের লিঙ্ক থাকবে কি থাকবে না সেরকম কোনো গ্যারেন্টি নেই। বাট আমরা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করে এসেছিলাম, এখানে কিন্তু খুবই ইজিলি কিন্তু হয়ে গেল। অনলাইন রেজিস্ট্রেশন করে আসবেন, এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করে এলে আমার যেটা মনে হলো একদম বিন্দাস, কোনো চাপ নেই। শুধু এখানে এসে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে কিন্তু আপনাদের আরএফআইডি কার্ড আপনারা পেয়ে যাবেন। আর এই যে আরএফআইডি কার্ডের যে কাউন্টার, এই কাউন্টার কিন্তু ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, এর বেশি কিন্তু খোলা থাকে না। এই স্টেশনের বাইরে এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু কাটরার জন্য বাস ছাড়ছে। এসি বাস 150 টাকা, আর এমনি নর্মাল বাস ওই 100 টাকার কাছাকাছি এরকম ভাড়া আছে। যারা কাটরা যাবেন তারা কিন্তু এখানে প্রচুর অপশান আছে, বাস আছে, টোটো আছে। তো আমাদের হোটেলটা মানে এই বৈষ্ণব দেবী ট্রাস্টেরই আমরা বুক করেছি, বৈষ্ণব ধামে। তো এটাই স্টেশনের খুবই কাছে, মানে মিনিট 5-এর মতো হেঁটে লাগবে। তো আমরা হেঁটেই যাচ্ছি, একদম স্টেশনের কাছেই হচ্ছে
এই বৈষ্ণবী ধাম, দেখুন এই হচ্ছে বৈষ্ণবী ধাম। তো এখানে আমাদের আজকে বুকিং আছে, আজকে আমরা এখানেই নাইট স্টে করবো। এটা কিন্তু বেশ বড়, আপনারা কিন্তু বেশ বড় কাউন্টার, রিসেপশনে কিন্তু আপনারা এসে অপেক্ষা করতে পারেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সুইট রুম 2000 থেকে শুরু করে ডাবল বেডরুম, এসি 1500, এবং আপনারা ডরমেটরি নন এসি 150, আর হচ্ছে এসি রুম 200। তো আপনাদের যে ফুডের যে প্রাইস, এখানে যে আপনার ভোজনালয় আছে, রেস্টুরেন্ট আছে, তার প্রাইস হচ্ছে এইখানে দেওয়া আছে। বেশ ভালো লাগলো, মানে এই বোর্ডের তরফ থেকে কিন্তু এই যে রুমগুলো বেশ মানে সস্তায়, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে। মানে 200 টাকা করে এসি ডরমেটরি পাওয়া যাচ্ছে, এর থেকে মানে ভালো অপশান তো আমার মনে হয় এই যাত্রাকালীন এর থেকে ভালো অপশান আর নেই। এটাই বেস্ট, সেরা। পৃথিবী জুড়ে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে এটা চলছে, তার জন্য কিন্তু এই বৈষ্ণব দেবী শ্রাইন বোর্ডের তরফ থেকে কিন্তু একটা বেশ ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, যে এখানে এই যে গাছ, এই গাছগুলো কিন্তু আপনারা 20 টাকা করে हमारे माली हैं जो देख रेख करते हैं इनको पानी वानी यही देते हैं बेचारे। আপনারা যদি 20 টাকা করে, প্রত্যেক গাছের দাম হচ্ছে 20 টাকা, 20 টাকা করে যদি কিনে যদি আপনারা দেন, ওনারাই দেখাশোনা করবেন। এবং এটা কিন্তু আমার মনে হলো কিন্তু একটা বেশ ভালো উদ্যোগ। অনেক ভালো ভালো কিন্তু গাছ আছে, এইগুলো আপনারা মাত্র 20 টাকা করে কিন্তু সংগ্রহ করে আপনারা কিন্তু আপনাদের বাড়িতেও নিয়ে যেতে পারেন। এই উদ্যোগটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে উদ্যোগটা বৈষ্ণব দেবী শ্রাইন বোর্ডের তরফ থেকে নেওয়া হয়েছে, আমার মনে হয় কিন্তু খুব ভালো উদ্যোগ। আর এই হচ্ছে শ্রাইন বোর্ডের বিল্ডিং, আর বিস্তীর্ণ এলাকা। আর এখানে চলছে এখন ফটো সেশন। এই হচ্ছে এসি ডরমেটরি, ওপরে একটা করে বেড আছে, আর এই নিচে একটা করে বেড, আর ওই দিকে আছে প্লাগ পয়েন্ট, এইদিকে প্লাগ পয়েন্ট, সেই দিকে প্লাগ পয়েন্ট, আর এইদিকে প্লাগ পয়েন্ট। রুমে কিন্তু 4টেই প্লাগ পয়েন্ট আছে। ভালো ঘুম ভালো হবে, সারাদিন জার্নি করে ক্লান্ত। এর ওয়াশরুম কিন্তু কমন ওয়াশরুম। ডরমেটরিতে যারা থাকবে তাদের জন্য জেন্টস আর লেডিস টয়লেট আলাদা পুরো করা আছে। ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে কিন্তু বেশ প্রাণটা জুড়িয়ে গেল। এবার যাব হচ্ছে একটু কিছু টুকটাক করে খেতে, কারণ কালকে গাড়ি আসবে সকাল 5টায়, আর আজকে রাতের লাঞ্চটা 7টার মধ্যে সেরে নেবো। এখন বাজে হচ্ছে 5টা, তো এখন টুকটাক একটু কিছু খাবো, খেয়ে দে তারপরে 7টার সময় একেবারে রাতের ডিনার সেরে শুয়ে পড়বো। আর সত্যি কথা বলতে এই কমপ্লেক্সে এই ফার্স্ট টাইম এসে থাকছি, বেশ কিন্তু পরিষেবা থেকে শুরু করে সব কিন্তু বেশ ভালো, মানে নিট অ্যান্ড ক্লিন। খাবারের জায়গাটা সেটা কিন্তু নিচেই আছে। আর এই যাত্রী নিবাসেরও কিন্তু রেস্টুরেন্ট আছে সঙ্গে, দাম মোটামুটি রিজনেবল। আমি পারলে আমি যে মেনু কার্ডটা সেটা আমি অ্যাটাচ করে দেবো। তো আমি এখন এখান থেকে অর্ডার করলাম হচ্ছে একটা ওই দই বড়া, যেটা আর কি ভাল্লে পাপড়ি, আর একটা হচ্ছে গোলাপ জামুন। এটা এখন অর্ডার করলাম। আমার টোটাল এখান থেকে বিল পড়লো 155। এইটা হচ্ছে ভাল্লা পাপড়ি, এরকম পাপড়ি দেওয়া আছে, আর বেশ গার্নিশিংটা কিন্তু বেশ সুন্দর করে করা আছে। আর এই হচ্ছে গোলাপ জামুন, করে দেখা যাক। অসাধারণ খেতে, সিরিয়াসলি। কাশ্মীরে এসেও যে এত সুন্দর মানে দই পাল্লে খাবো, আনএক্সপেক্টেড। বেশ সুন্দর স্বাদটা কিন্তু খুব সুন্দর, মানে বেশ ভালো লাগলো খেতে। তবে এই বৈষ্ণব ধামের উল্টো দিকেই যে বাজারটা, এই বাজারটাই কিন্তু আপনারা সমস্ত রকম জিনিসপত্র পেয়ে যাবেন। মানে ধরুন, মানে এটা একটা মার্কেট কমপ্লেক্স, এই পুরো রাস্তাটা উল্টো দিকে। তো আমরা এখন কিছু কলা আর মুড়ি আমাদের নেওয়া আছে, ওই কলা আর কিছু ফল টল কিনতে বেরিয়েছি। হচ্ছে যে বৃষ্টির জন্য পঞ্চ কিনবো, তো এখানে কোনো দোকানে ওই পঞ্চটা পাচ্ছি না আমরা। না, তবে এই মার্কেটে কোথাও পঞ্চ পেলাম না, সব যে যা আছে সব হচ্ছে রেনকোট। বাট দেখি কালকে পেহেলগামে গিয়ে একবার দেখবো, নাহলে ওখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু বৃষ্টি হলে কিন্তু তখন সমস্যায় পড়ে যেতে হবে। যদিও ছাতা আছে, কিন্তু ছাতা নিয়ে তো আর যাত্রা করা যাবে না। এই তো একটা কলার মার্কেট পাওয়া গেছে, সুজয়ের কলা, বেশ ভালো। 100 रुपये दर्जन। হ্যাঁ, 100 रुपये दर्जन। 12 পিস 100 টাকায়। বেশ ঠিক। আমাদের হচ্ছে এইদিকে হচ্ছে বৈষ্ণব ধাম, ঠিক এর উল্টো দিক থেকেই আমরা পেয়ে গেলাম পঞ্চ। এটা বলেছিল প্রাইস, একটা ভালো রেটই পেলাম, 90 টাকা করে রেটে পেয়ে গেলাম পঞ্চ। যা গরম হচ্ছে 10 টাকা করে খোয়া কুলফি, ঠিক আছে। এই কুলফি প্রাইস হচ্ছে 10 টাকা। দেখে আমার রকেটের মতো মনে হচ্ছে। নন ছাড় অপেক্ষায় ছিল, তবে খেতে ভালো কিন্তু। যেমন ভাবলাম তেমনটা না, খেতে ভালোই।
এক ক্লাস ফাটাফাটি। প্রয়োজনীয় জিনিস কেনাকাটি করে আমরা ঠিক সন্ধ্যে 7টার সময় চলে গেলাম ডিনার সারতে। আজ থেকে সকলে ভেজই খাবো এই ঠিক করলাম, তাই গিয়ে ভেজের কিছু পদ অর্ডার করলাম মেনু থেকে। মিক্সড ভেজ, চাটনি, সাথে তাওয়া রুটি দিয়ে আজকের ডিনারটা সেরে নিলাম। রুটি অর্ডার করেছি আর হচ্ছে মিক্সড ভেজ, এটাই আজকের ডিনার। মোটামুটি সকলেরই আজকে ভেজ ডিনার হচ্ছে। ভালো করেছে কিন্তু মিক্সড ভেজটা দিয়ে রুটি, সাথে একটা চাটনি দিয়েছে আর তার সাথে পেঁয়াজ, অসাধারণ কম্বিনেশন। পরের দিন সকাল সকাল সকলে মিলে রেডি হয়ে অপেক্ষা করতে লাগলাম আমাদের পূর্ব নির্ধারিত গাড়ির জন্য। আকাশে আলো ফুটে গেলেও আমাদের গাড়ির দেখা পেলাম না। কালকে রাতে মোটামুটি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, প্রায় ওই 9টার কাছাকাছি, 9টা থেকে 10টার কাছাকাছি। তো আজকে এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে 5টা 45, বাট আমরা এখানে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, গাড়ির কোনো পাত্তা নেই। আমরা প্রত্যেকেই 4টে 3টে উঠে 4টের মধ্যে রেডি হয়ে গেছিলাম। উঠে এই যে হোটেল দ্য পার্ক জোন, দ্য পার্কের সামনেই হচ্ছে এই হোটেল দ্য পার্ক, এর উল্টো দিকেই আমরা দাঁড়িয়ে আছি। তো কালকে রাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আজকে আমরা এই জম্মু থেকে যাব হচ্ছে পেহেলগাঁও। আজকে আমরা পেহেলগাঁওতে নাইট স্টে করবো। পেহেলগাঁওতে নাইট স্টে করার পরে কালকে চন্দনবাড়ি থেকে আমাদের কালকে যাত্রা শুরু হবে। তো ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে। তো এই গাড়ি করেই আমরা যাত্রা করবো হচ্ছে চন্দনবাড়ি থেকে। জয় বাবা বরফানি। সকলে মিলে একসাথে মহাদেবের নাম নিয়ে শুরু করলাম আজকে আমাদের যাত্রা জম্মু থেকে পেহেলগামের উদ্দেশ্যে। জম্মু থেকে পেহেলগামে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 240 কিলোমিটারের কাছাকাছি। গুগল বলছে যেতে সময় লাগবে প্রায় 6.5 ঘন্টা। শ্রীনগর কন্যাকুমারী হাইওয়ে ধরে এগিয়ে চলল আমাদের গাড়ি পেহেলগামের উদ্দেশ্যে। আমরা এখন ক্রস করলাম বান টোল প্লাজা। এই বান টোল প্লাজা ক্রস করার পরটাই কিন্তু মানে চারিদিকের সিনারিটা আলাদাই, মানে বেশ সুন্দর লাগছে। এখন সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে এবং বেশ সানি ওয়েদার। তো আমরা এখন চলেছি, এখন প্রায় এখান থেকে পেহেলগাম 10 ঘন্টার মতো তো টাইম লাগবেই গাড়ি। কিছুটা পথ চলার পর রাস্তার ধারে এক ধাবাতে দাঁড়ালো আমাদের গাড়ি। এখন ব্রেকফাস্ট ব্রেক। এই বান চেকপোস্টটা পেরিয়েই আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি। এই ধাবাতে এখন ব্রেকফাস্ট পয়েন্ট, তো কেউ এখন করবে না, বাট আমি এখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। একটু ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। এখন বাজে হচ্ছে 7টা আর খিদেও পেয়েছে। একটু আগেই জাস্ট একটা কলা খেলাম, বাট ম্যাগিটা আসুক, একটু ম্যাগিটা খেয়ে নেবো, কারণ এতটা পথ যাত্রা করতে হবে। এই যে হাইওয়েটা শ্রীনগর টু কন্যাকুমারী, মানে সুপার, মানে পুরো মাখন হাইওয়ে। ফাইনালি ম্যাগি এসে গেছে। আর সত্যি কথা বলতে ম্যাগির যে এখানে এরকম দাম হবে, মানে ম্যাগির যা কোয়ান্টিটি সেই অনুযায়ী কিন্তু দাম মানে বেশ ভালোই। মানে এখানে 70 রুপিস আর কি ম্যাগি নিল। এই হচ্ছে ম্যাগি। আর সুজয় খেলো চাটা আমি একটু চুমুক দিয়ে খেলাম। চাটাও কিন্তু বেশ ঘন, চাটা বেশ ভালো। ম্যাগিটাও কিন্তু বেশ দারুণ করেছে, খারাপ না, বেশ ভালো। ব্রেকফাস্ট ব্রেক সেরে কিছুটা পথ যাওয়ার পরে রাস্তার ধারে আরেক ভান্ডারায় টিমের বাকি সদস্যদের ব্রেকফাস্টের জন্য একটি 20 মিনিটের ব্রেক নেওয়া হলো। তো ফাইনালি এই রাস্তার ধারেই একটা ভান্ডারাতে আমরা দাঁড়িয়েছি। এই ভান্ডারা থেকে এখন ব্রেকফাস্ট সেরে নেওয়া হচ্ছে। ব্রেকফাস্টে কিন্তু এখানে লুচি, হালুয়া, মিষ্টি থেকে শুরু করে হচ্ছে লিট্টি চোখা, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো এই ভান্ডারা থেকে এখন এইগুলো খেয়ে নেবো, ব্রেকফাস্টটা সেরে নিয়ে আবার যাত্রা শুরু করবো পেহেলগামের উদ্দেশ্যে। ওই অমৃত জীবন ফল পাপ চারো যুগ परताप तुम्हार है प्रसिद्ध जगत उजिया साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दिला
মিষ্টি খেলে এনার্জি পাওয়া যায় না। বলুন সকালবেলা ব্রেকফাস্টটা কিরকম লাগলো? দারুণ, অসাধারণ, দারুণ তো, খুব সুন্দর চা, এলাইচি এবং দিয়ে চাটাও দেখলাম দারুণ দারুণ, খুব সুন্দর। ফ্যান্টাস্টিক না? তো মোটামুটি সকলের আমাদের ব্রেকফাস্ট ডান, এবং পূজা এইটা নিয়ে চা নিতে গেছিল, ওকে দেয়নি, ঠিক আছে। আমরা এখন এসে পৌঁছালাম উধমপুর, আর উধমপুরে ঢোকার মুখেই কিন্তু বেশ ভালোই ট্রাফিক প্রচুর, প্রায় এখানে 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, আর 10 মিনিট পরে এই যাত্রীদের জন্য বাসটা ছাড়লো আর কি। ফাইনালি আমরা এখন প্রবেশ করতে চলেছি চেনানি নার্সারি টানেল, যেটা হচ্ছে বর্তমানে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নামেও কিন্তু পরিচিত এটা, আর এর টোটাল লেন্থ হচ্ছে 9.28 কিলোমিটার, এবং এইটা হচ্ছে আপনার 2011 সাল থেকে শুরু করে আপনার কাজ শুরু হয়ে 2017 সালে কিন্তু এর কাজ শেষ হয়েছে, যেটা জম্মু থেকে শ্রীনগরের মধ্যে 30 কিলোমিটার এবং 2 ঘন্টা টাইম কিন্তু রিডিউস করেছে এই টানেলটি। চলুন প্রবেশ করা যাক। বিশাল বড় টানেল, মানে আগে আমি যখন কাশ্মীরে আগে এসেছিলাম তখন কিন্তু জহর টানেলে মানে ঢুকেছিলাম, এটা কিন্তু জহর টানেলের থেকেও অনেক বড় টানেল। তো আমরা এখন ক্রস করছি পিরা। তো ড্রাইভার ভাইয়ের কথায় যে সারা বিশ্বের মধ্যে এই জায়গা রাজমা চাউল আর দেশি ঘি বিশ্ববিখ্যাত, পেলে কোনোদিন ভুলবেন না। তো এবারে তো আমার ট্রাই করা হলো না, সামনের বারে এসে যদি ট্রাই করা যায় তাহলে ট্রাই করে আপনাদের জানাবো। নিচ দিয়ে বয়ে চলেছে চেনাব নদী, আর এই চেনাব নদীর স্রোতটা দেখুন, নাম শুনেছি মানে এইরকম ভয়ঙ্কর স্রোত মানে দেখিনি আমি, মানে ভয়ঙ্কর স্রোত। তিস্তা যেরকম আমাদের বর্ষাকালে তিস্তা যেরকম লাগে, ঠিক চেনাবও এই সময় কিন্তু ঠিক সেরকমই লাগছে। এখান থেকে দাঁড়িয়ে আছি, জলের সাউন্ড কিন্তু মানে মারাত্মকভাবে আসছে, জাস্ট আমি দেখাচ্ছি, একবার দেখুন। ফাইনালি এই চেনানি নার্সারি টানেলটা ক্রস করে কয়েক কিলোমিটার আসার পরেই একটু চা ব্রেক নিয়েছি। এখানেও চলছে একটা ভান্ডারা, তো এখান থেকে একটু চা ব্রেক সেরে আবার চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যে। प्रार्थना है हाल में आए बैठे, कूलर चल रहे हैं, ठंडे ठंडे कूलर का आनंद लें, सारे जने भोलेनाथ की सेवा में तैयार है, आए बैठे और प्रसाद तैयारी करें। পানিহালের কাছে কিছুটা আগে প্রায় এখানে 20 মিনিটের মতো জ্যামে ফেসে, বিশাল জ্যাম। ঘড়ির কাটায় এখন বাজে 12টা 53, 1টা বাজতে যায়, আর মোটামুটি ওই 80 কিলোমিটারের মতো বাকি, 2.5 ঘন্টার মতো আশা করছি পৌঁছে যাব পায়েলগাঁও। ওয়েদার কিন্তু এখন বেশ ভালো আছে, মানে বৃষ্টি সেরকমভাবে নেই, তবে ওয়েদার ভালো আছে, এটাই একটা আশা যোগাচ্ছে। আশা করছি আমাদের যাত্রা এরকম ওয়েদার নেই, আমরা যেতে পারবো।
আমরা এখন ক্রস করছি বানিহাল টাউন, আর কিছুক্ষণ আগে বানিহাল টাউন ঢোকার আগেই বাইরে ওই যে বললাম যে জ্যামের জন্য দাঁড়িয়েছিলাম, প্রায় 20 থেকে 30 মিনিটের মতো জ্যামে দাঁড়িয়েছিলাম। ওই যাত্রীদের যে কনভয়গুলো, সেই কনভয়গুলো পরপর যাচ্ছিল, তো সেই কনভয়গুলো পরপর যাচ্ছিল। তো এখন কনভয় ছেড়েছে, আমরা চলেছি আবার। এবং ঠিক আমাদের পাশেই কিন্তু বানিহাল স্টেশন। এই শুধুমাত্র এবারে রেলপথ, মানে রেলেই আমাদের আসার ইচ্ছা ছিল, কিন্তু এবারে সম্পূর্ণ রেলপথটা কমপ্লিট না হওয়ার দরুন কিন্তু আমরা এই গাড়ির ব্যবস্থাটা করেছি। নাহলে কিন্তু আমাদের মানে পুরোপুরিভাবে প্ল্যান ছিল কিন্তু রেলেই আসা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5870 ফুট উচ্চতায় অবস্থিত এই বানিহাল টানেল 2011 সালে এর কাজ শুরু হয় এবং কাজ সম্পন্ন হয় 2021 সালে। ভারতবর্ষের দীর্ঘতম টানেলগুলির মধ্যে অন্যতম হলো এই বানিহাল টানেল, যার দৈর্ঘ্য 8.45 কিলোমিটার এবং এই টানেলটি শ্রীনগর ও জম্মু শহরের মধ্যে 16 কিলোমিটার দূরত্ব ও আধ ঘন্টা সময় কমিয়েছে। এখানে রয়েছে দুটি সমান্তরাল টানেল, যার প্রতিটি টানেল 23 ফুট চওড়া এবং প্রত্যেকটিতে রয়েছে ডাবল লেনের রাস্তা এবং নিরাপত্তার জন্য আধুনিক মনিটরিং কন্ট্রোল সিস্টেম, যার মধ্যে 126টি জেট ফ্যান, 234টি সিসিটিভি ক্যামেরা এবং একটি অগ্নি নির্বাপক ব্যবস্থা ইনস্টল করা আছে। এবার আমি জিজ্ঞেস করে নিই আমাদের টিম মেম্বারের কাছ থেকে এই যে অমরনাথ যাত্রার জন্য কতটা এক্সাইটেড, আর হচ্ছে এই জম্মু থেকে সুন্দর যে পেহেলগামের যে জার্নিটা কীরকম উপভোগ করছে একবার জেনে নেওয়া যাক। শুনেছিলাম স্বর্গ, সাক্ষাৎ চাক্ষুষ হচ্ছি। আর অমরনাথের জন্য তো খুবই এক্সাইটমেন্ট। কাল থেকে আমাদের হাঁটা শুরু হবে। খুবই বলো তোমার এক্সাইটমেন্ট সবার উপরে, এর উপরে কোনো কথা হবে না বস। খুব এক্সাইটেড আছি। স্বর্গ খুবই ভালো লাগছে। সুপার স্পিচলেস, এর উপরে আর কোনো কথা হয় না। আমরা খুব এক্সাইটেড আমাদের অমরনাথ জার্নি নিয়ে। একটু প্যানিক ছিলাম, বাট এখানে আসার পরে খুব মনে হচ্ছে আমরা খুব ভালো আছি, সেফ আছি, কোনো ভয় নেই। বাট এখানে রাস্তা তো অসাধারণ, ভিউ অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের একটা মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স আমরা গেইন করেছি এই আজকের দিনটাই, মানে আমরা কোনোদিন জীবনে ভুলবো না। আর এই রোড জার্নিটা কিরকম লাগছে? রোড জার্নি অসাধারণ রোড, তবে একটু জ্যাম হচ্ছে, একটু গাড়ি আপ ডাউন হচ্ছে, বাট ওভারঅল ইটস টু গুড। একদম। বলো তোমার কেমন লাগছে? সেমই, খুবই ভালো। স্পেশালি দ্য রোডস, দ্য টানেলস, যে নতুন টানেলসগুলো করেছে খুবই ভালো, খুবই সহজের মধ্যে খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছে যাচ্ছি। অ্যান্ড ইট ইজ ফ্ললেস, আই কান্ট এক্সপ্লেন। তো এই টানেলটা ক্রস করেই আমরা এসে একটু দাঁড়িয়েছি, এখানে একটু ফটো সেশন চলছে। তবে সত্যি মানে কাশ্মীরের মানে সৌন্দর্য এই বানিহালের পর থেকেই কিন্তু শুরু হচ্ছে, মানে আলাদাই খুব সুন্দর লাগছে, দারুণ। তো এখান থেকে মোটামুটি আরও 80 কিলোমিটারের মতো এখনও বাকি পেহেলগাঁও, 2 ঘন্টার মতো কাছাকাছি লাগবে। আশা করছি 4টের মধ্যে পৌঁছে যাব। আর সবথেকে বড় কথা হচ্ছে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর স্বাদ দিয়েছে। এখন রোদ ঝলমলে ওয়েদার, আশা করছি কোনো সমস্যা ছাড়াই কিন্তু আমরা আমাদের প্রথম অমরনাথ যাত্রা কিন্তু কমপ্লিট করতে পারবো। ফাইনালি এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3:43। আমরা এখন এসে পৌঁছালাম নুনওয়ান বেস ক্যাম্পে। এখানে আমাদের কিন্তু প্রত্যেক কটা যে লাগেজ আছে সেই লাগেজ কিন্তু চেক করাতে হবে, চেক করিয়ে আমরা ওই পারে তবে যেতে পারবো। আর আজকে আমাদের হোটেল বুক করা আছে হচ্ছে পেহেলগাঁওতে। তো এখন আমরা এই লাইনে দাঁড়াবো, তো লাইন মোটামুটি কম আছে, এখন দেখি কতক্ষণে এইখানের কাজটা মেটে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি আমাদের এই চেকিং কাউন্টারে। এখান থেকে চেকিং করিয়ে এরপরে আমরা যাব ওপারে, আগে চেকটা করিয়ে নিই। আপনাদের যে লাগেজগুলো আছে সেই লাগেজগুলো কিন্তু চেক হবে, আর এই RFID কার্ডটা কিন্তু গলায় রাখতে হবে। আর যদি সাথে আপনাদের ল্যাপটপ কিছু থেকে থাকে, ইলেকট্রনিক গ্যাজেটস, সেইগুলো কিন্তু এখানে চেক করবে। যেমন
আমার সাথে আমি ল্যাপটপ ক্যারি করছি, তো সেহেতু আমার ল্যাপটপটা চেক করলেন, মানে ফর সিকিউরিটি রিজন ওনারা বলতে চাইলেন কি যদি ধরুন কোনো মাইন টাইনের কিছু লিঙ্ক থেকে থাকে তো উনি দেখেই জিজ্ঞেস করে যে কি করেন না করেন এটা জিজ্ঞেস করেই কিন্তু ছেড়ে দিয়েছে। তবে আর আমাদের গাড়ি ওই নুনওয়ান বেস ক্যাম্পের ওখানে নামিয়ে দিয়েছে, দিয়ে গাড়ি কিন্তু উল্টো দিক দিয়ে গাড়ির রাস্তা আছে ডান দিক দিয়ে, গাড়ি এসে এই ক্যাম্পটা আমরা ক্রস করে ওই দিকে যাব, গাড়ি আবার আমাদের হোটেলে নামিয়ে দেবে। তো এখান থেকে মোটামুটি 5 কিলোমিটারের মতো বাকি আমাদের হোটেল। আপনাদের যাদের গাড়ি ওই পারে মানে নুনওয়ান বেস ক্যাম্পের যদি ওই দিকে নামিয়ে দেয়, যদি এই দিকে আসতে মানা করে, তাহলে কিন্তু আপনারা এই ক্যাম্পের বাইরে থেকেও কিন্তু গাড়ি পেয়ে যাবেন। তো আমাদের গাড়ি কিন্তু ওই আমাদের হোটেলটা যেহেতু চন্দনবাড়ি রোডে, তো সেহেতু কিন্তু গাড়ি আসতে দেয়নি। ওই যে পেহেলগামের যে ট্যাক্সি স্ট্যান্ড, ওই ট্যাক্সি স্ট্যান্ডে কিন্তু ছেড়ে দিয়েছে। আর ওখান থেকে আমাদের হোটেলটা 850 মিটারের মতো হেঁটে আসতে হলো, ওই 14 মিনিটের মতো লাগলো। তো একদম রোডের উপরে, মানে চন্দনবাড়ির যে মেন রোড একদম রোডের উপরে। এখান থেকে চন্দনবাড়ির যে গেট সেটা হচ্ছে ওই 15 কিলোমিটারের মতো রাস্তা। তো এসে গেছি, এখন একটু ফ্রেশ হব। 104 রুমে ঢুকেই কিন্তু এরকম একটা বেড আছে, 3 জন ইজিলি থাকা যাবে। এইদিকে একটা এরকম ভিউ, মানে নর্মাল। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, ওয়াশরুমটাও কিন্তু এই রকম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তবে গিজার নেই, আশা করি রানিং হট ওয়াটার পেয়ে যাব ঠিকঠাক। মানে এই যাত্রীদের জন্য, মানে অমরনাথ যাত্রার জন্য রুমটা তো আমার ঠিকঠাকই লেগেছে। ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, একটু গা হাত পা ধুয়ে দিলাম। তবে এখানে টেম্পারেচার কিন্তু এখন মানে 26 ডিগ্রি দেখাচ্ছে, মানে গুগলে দেখাচ্ছে এখন টেম্পারেচার 26 ডিগ্রি। আর রাত্রিবেলা মোটামুটি 16-র কাছাকাছি নামতে পারে। তো জল, মানে এতটা জার্নি করার পরে কিন্তু এই মানে জলে কিন্তু স্নান করে বেশ ভালো লাগলো, মানে তরতাজা লাগলো একদম। এই হোটেলের পাশেই হচ্ছে এই ভান্ডারা, তো এই ভান্ডারা থেকে কিছু খেয়ে নিলাম, হচ্ছে ব্রেড পকোড়া আর হচ্ছে চা। তো ব্রেড পকোড়া চা খেয়ে এখন একটা জলের বোতল কিনেছি, কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে সেগুলো করব। আর বাকি টিম মেম্বাররা একটু একটা মন্দির আছে মহাদেবের, ওই মন্দিরটা থেকে একটু ঘুরতে গেছে। আমার আজকে একটু কাজ আছে, একটু কাজগুলো সেরে নিই, না হলে ওপরে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তো সেই জন্য আমি আর গেলাম না। সন্ধ্যাবেলায় হোটেলের পাশেই এক ভান্ডারা থেকে সেরে নিয়েছিলাম রাতের ডিনার। ভাত, ডাল, রুটি, তরকারি আর একটু মিষ্টি। ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোরবেলায় 4টের সময় আমাদের বেরোবার টাইম ছিল। চন্দনবাড়ি থেকে কিভাবে অমরনাথ গুহা গেলাম সেই গল্প নিয়ে ফিরছি এর পরের ভিডিওতে।